जाने कैसा एहसास है, बुझती नहीं है क्या प्यास है, क्या नशा इस प्यार का मुझ पे सनम छाने लगा। कोई न जाने क्यों चैन होता है, क्या करूँ हाय कुछ कुछ होता है, क्या करूँ हाय। গুড মর্নিং। এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। আমি রেডি হয়েছি, নিচে যাব, ব্রেকফাস্ট করব। কালকে থেকে শরীরটা একদমই ভালো নেই, তাই ভেবেছি প্রথমে ডাব দিয়েই শুরু করব। ডাবটাই প্রথমে গিয়ে খাবো, তারপর যা খাই খাবো। আমার অবশ্য খালি পেটে ডাব খেলে কখনো কিছু হয় না। তো চলো যাই। আর কালকে সকালে আমার ফ্লাইট 12টা 50-এ। তো যা কেনাকাটা করার আজকেই শেষ করতে হবে। তো কালকে রাতে বেরিয়েছিলাম, তো দুটো ব্লাউজ কিনেছি, স্লিভলেস খুব সুন্দর ব্লাউজ কিনেছি। এখানে না খুব সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যায়, তো ওগুলো দুটো নিয়েছি। আর শাড়ির দোকানে গেছিলাম, ভালো তো লেগেছিল, ইচ্ছে ছিল আর একটা দুটো দোকান ঘুরি, তারপর দেখে বুঝে সেই হিসেবে কেনাকাটা করব। তো এখন বেরোবো। ডুগু আসার সময় আমায় বলে দিয়েছিল মাম্মা আমার জন্য জামা নিয়ে আসবে, তাই ওর জামা কাপড়গুলো কিনবো। আমার নিজের জন্য যদি কিছু সেরকম পছন্দসই পাই তাহলে অবশ্যই নেবো। চলো যা যা শপিং করবো, যা বেসিক্যালি আজকে শপিংই করবো বলতে পারো। তো যা শপিং করবো যা করবো মুম্বাই থেকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। এটা আমার মুম্বাইয়ের আর একটা ব্লগ পাবে, এটা হয়তো লাস্ট। চলো। ও হাফ তুমি তো আরেক সকালে হ্যাঁ, আমি তো ব্লগটা অফ করে দিয়েছিলাম। তারপর একটা কথা মাথায় এলো, বেশ কয়েকটা দিন ধরে আমার ফোনে একটা ভিডিও আসছে বাংলাদেশের দাদা ভাইয়ের। আমার ভিডিওটা দেখার পর না, একটা তো দেখেছিলাম, বারবার বারবার সেই ভিডিও আসছে। দেখার পর না একটা ভেতর থেকে যেন অসম্ভব অস্বস্তিকর একটা জিনিস হচ্ছিল। কি করে মানুষ এত হিংস্র হতে পারে, কি করে এত কষ্ট। হ্যাঁ জানি মানুষই পারে এইসব কিছু করতে, কারণ আমাদের কলকাতাতে মমিতা দেবনাথের সাথে যা ঘটলো, যেভাবে ওকে মারা হলো, এখনও তো তার জাস্টিস পায়নি। জানি না কি করছে সরকার, কতটা কি করবে, কিভাবে আইন কানুন আমাদের দেশে কিভাবে কি কাজ করছে। বুঝতেই পারছেন যে একটা মানুষকে এত নৃশংসভাবে মারা হলো, তার কোনো প্রমাণই নেই। মানে একটা মানুষ খেতে চেয়েছে, খাওয়ারের জন্যেই গেছে, একটু খাবার দিয়ে ওয়েট করা যেত না? চোর, ঠিক আছে চোর, চোর হলেও আইনের হাতে তুলে দেওয়া হোক। মানুষ তো খুন করেনি, কারোর রেপ তো করেনি, একটু খাবারের কথা বলেছে। পরিবারের লোক যখন বলছে যে মানুষটা একটু abnormal, বাবা মাকে হারিয়েছে, একমাত্র দাদাকে হারিয়েছে, ভালোবাসার মানুষকে জীবনে পায়নি, তো abnormal মানুষকে দেখে তো বোঝা যায় একটু তো খাবার দিয়ে সুযোগ দেওয়া যেত। কাউকে খাইয়ে এইভাবে নির্মমভাবে হত্যা করা, বিবেক, একটুখানি তো বিবেক কাজ করা মানুষের উচিত। আমাদের দেশের কি, আমাদের মানুষের ভেতর বিবেকটা খুব কম। ভিডিওটা যতবার দেখেছি না, আমার এখনও, মানে আমি বানাতাম না এই ধরনের কথা, আমি বলতাম নাও যদি, আমার এখনও লিটারালি আমার হাত পা একটু একটু কাঁপুনি হচ্ছে, মানে চলছে। চলো, দেশের অবস্থা খুবই খারাপ। আমাদের দেশে যা হচ্ছে বাংলাদেশেও সেই। মেয়েদের তো সম্মান নেই, মান সম্মান নিয়ে খেলা চলছে। এখন ছেলেরাও দেশে সুরক্ষিত নয়, এইটুকু ভালোভাবে বুঝতে পারছি। চলো যা যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সানডে বলে এখানকার রাস্তাঘাট সবই খালি, ফাঁকা, দোকানপাট হাফ বন্ধ। মার্কেট কতটা খোলা আছে কি জানি না।
দেখি যাই। রাই ওইদিকে গিয়ে ওয়েট করছে বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে, ছাতা নিয়ে বেরিয়েছি। আচ্ছা কোন দিকের রাস্তাটা? আমি না সেদিন রাস্তা ঘুরিয়েছিলাম, 10 মিনিট মতো উল্টো রাস্তায় চলে গেছি, তারপর বলছি ওভারব্রিজ আসছে না কেন, তারপর পেলাম। চলো যাই। সকালবেলা বেরিয়েছিলাম শপিং করতে, শাড়ি কিনেছি দুটো। কোথাও ভিডিও করা যাবে না, তো তার জন্যেই অবশ্যই শাড়িগুলো শেয়ার করব। ব্লাউজ পিসগুলো নিয়েছি, শাড়িগুলো বাড়িতে ক্লিয়ার হবে, পলিশ হবে। যেখানে সেখানে যদি কোথাও কিছু কাজ, আমি যে শাড়িটা নিয়েছি ওগুলোর একটু মিস্টেক থাকতে পারে কোথাও, একদম নিখুঁতভাবে ওরা চেক করে তারপর দেবে। তো আর দুপুরবেলা খেয়ে না ঘুমিয়ে গেছিলাম দোকানে, মাংসের ঝোল ভাত খেয়ে। এখন রেডি হয়েছি, বসছি। রাই উপরে দোকানে গেছে, আমি নিচে বসছি। সিঁড়িতে উঠতে 4 মলা কষ্ট হবে, খাড়া সিঁড়ি। এখানকার 4 মলা মানে মাচা আছে তো 8 মলা, 8 ফ্লোর। তো সেই জন্য আমি এখানে বসে ওয়েট করছি। ও এলে মুম্বাদেবী মন্দিরে পুজো দিতে যাব, তারপর বিচ সাইড যাবো। আমাদের দোকানটা বাইরে থেকে দেখাই, দাঁড়াও। এই যে এদিকে রোড, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর একদম ওই ফ্লোরটা, ওই যে ফ্লোরটা, ওটা হচ্ছে আমাদের দোকান। আর আমি একটা স্টার্ট করেছি। পুরো দেখে আমাদের পুরীর মন্দিরের চূড়াটা যেন আমি ফিল করেছি। এখানেও একটা কিছু মন্দির আছে, এই যে পেছনে মন্দির। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, মন্দিরের ভেতরটা এটা ভালোভাবে দর্শন। আমি এত বছর আছি, এখন আমার দর্শন করা হয়নি। এই এখন সন্ধে আরতি হচ্ছে। ওখানে দুটো ঠাকুর আছে, একটা হচ্ছে মুম্বাদেবী, আর একজন ঠাকুরের নাম আমি জানি। দুজনের দুটো ছবি তুলে নিব না বাবু? ভেতরে না, ভেতরে পেছনে মন্দির, চারদিকে এরকম আছে। হ্যাঁ, প্রথম দর্শন হলো এত বছর পরে, পরিষ্কার, কোনো জ্যাম নেই, লাইন নেই। তা জুতোটা পরে নিই। মন্দিরে পা দিয়ে আমার পা এতগুলো বছর মুম্বাইতে আছি, এই প্রথম কিন্তু মুম্বাদেবী মন্দিরে দর্শন করলাম, যেখানে মুম্বাইয়ের নামটাই মুম্বাদেবীর নাম অনুসারেই হয়েছিল। আর এখন যাচ্ছি মেরিন রাইড। মেরিন রাইড এবারই এসে না একদমই যাইনি, আমার একটা পছন্দের জায়গা। যতবারই যাই কখনো বোর লাগে না, শুধু একটু মানুষজন কম হলে ভালো লাগে। বেশি ভিড়ভাট্টা হলে না খুব একটা বসে থাকা হয় না। আজ অবশ্য মনে হচ্ছে খুবই ভিড় হবে, কারণ আজকে সানডের দিনই আমরা গেছিলাম। আমি বেশ কয়েকটা দিন আগের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখন মুম্বাই থেকে বাড়ি চলে এসেছি, তারপর এগুলো শেয়ার করছি। আর যা ভেবেছিলাম তাই হয়েছে। সানডে মানেই এখানে মানুষজনের একটা রেস্ট নেওয়ার, রিল্যাক্স ফিল করার খুব সুন্দর জায়গা। আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু আজকে পাবলিক এতটাই বেশি ছিল না, প্রচণ্ড গেঞ্জি হয়েছিল, একটুও ভালো লাগছিল না। খালি ভাবছিলাম চলো পালিয়ে যাই, একটু গিয়ে বাড়িতে রেস্ট করি, হাতে আর কয়েকটা ঘন্টা মাত্র সময় আছে। না ছবি তুলতে ইচ্ছে করছিল, না ভিডিও করতে ইচ্ছে করছিল। তারপরও দুটো ভিডিও করেছি খুব সুন্দর। বর একদমই ভিডিও করবে না, জোর জবরদস্তি ধরে বললাম একটা তো করো আমার সঙ্গে, না হলে কি করে হবে, তাহলে রিলস বানানোটা আমায় ছেড়েই দিতে হবে। আর এদিকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি, কাজ ছাড়া মাথায় কিছুই নেই, সারাদিন সেই কাজের কথা ভাবছে। আর এইবারের এসে না আমি এই বীজটাকে একটু অন্যরকমই দেখছি, একদম শুকনো, অনেক দূর জল নেই। এখানেই কিন্তু গণপতির বিসর্জনটা হচ্ছিল।
হয়েছে এখানে, আর পুরোটা শুকিয়ে গেছে, পাথর ফেলা হচ্ছে, কিছু কাজের জন্য শুকানো হয়েছে সমুদ্র না এমনি অটোমেটিক শুকেছে এই জিনিসটা আমার জানা নেই। খালি বসে ভাবছিলাম যে এবারের সমুদ্রটাকে একদম ভালো লাগছে না, শুকনো লাগছে, দূর দূর দেখা যাচ্ছে স্টোনই দেখতে পাচ্ছি আর কিচ্ছু না, তাই মনটাও খারাপ লাগছিল। অনেক গণপতি বিসর্জন হয়েছে, আমি ভেবেছিলাম হয়তো গণপতি বিসর্জনের পরের দিন এসেছিলাম, তখনও জল কম দেখেছিলাম, ভেবেছিলাম হয়তো যে অনেক ভাটা হয়েছে, ভাটার কারণে হয়তো দূর দূর জল দেখতে পাচ্ছি না, কিন্তু না, আবার আজকে এসেও দেখলাম সেম অবস্থা। চলো এবার যাওয়া যাক। ना जाने कैसा एहसास है, बुझती नहीं है क्या प्यास है। ना जाने कैसा एहसास है, बुझती नहीं। বাড়ি আসা থেকে তেমনভাবে কিন্তু রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করাই হয়নি। আর বিরিয়ানিটা হচ্ছে মটন বিরিয়ানি, আমার খুব পছন্দের, আর মুম্বাইয়ের স্পেশাল বলতে গেলে দিল্লি দরবারের মটন বিরিয়ানি। তো আমি যেদিন এসছিলাম বর কিন্তু ওই দিনই বরমশাই নিয়ে এসেছিল বাড়িতে, আর ওদিন আমার ছিল সোমবার, তার জন্য ও একা একা খেয়েছে, আমার খাওয়া হয়নি, যেহেতু হাতে আর কয়েকটা ঘন্টা সময় আছে, কিছুক্ষণ পরেই আমার ফ্লাইট, তো তার জন্য বললো চলো এখন যাই মটন বিরিয়ানি খাই, তারপর কিন্তু আমরা রুমে যাব। আর সারাদিন এতটাই পরিশ্রম হচ্ছে, এদিক ওদিক টুকটাক বেরিয়ে ঠিকমতো ঘুম হচ্ছে না, তো কিছুই ভালো লাগছে না। এবার ভেবেছি একদম সোজা হোটেল রুমে গিয়ে আমরা রেস্টই করব। এর আগে কিন্তু আমি যখনই মুম্বাই এসছি না, আমরা রাত 1টা-1:30 পর্যন্ত সিএসটিতে গিয়ে আড্ডা দিয়েছি, দুজন আইসক্রিম খেতে বেরিয়েছি, অনেক কিছু পছন্দের কাজ করেছি। কিন্তু হ্যাঁ, বিরিয়ানিটা টেস্টি হতে পারে, কিন্তু দামটাও সেরকম। আমাদের দেশের বিরিয়ানি যদি 350 টাকা প্লেট হয়, এটা কিন্তু 650 টাকা কি 700 টাকা প্লেট নিয়েছে, এরকম কাছাকাছি। খেতে কিন্তু দুর্দান্ত, যেরকম মটনের পিসগুলো সেরকম টেস্টও। জলটা 20 টাকা জল, 52 নিলাম, কিন্তু খাবারটা কোয়ালিটিটা ভালো। কি করে ভিজে গেল বাবু? ডাবের প্যাকেটটা এখানে সেখানে ফেলবো না বলে রেখে দিচ্ছি। তা আমাকে দিতে তুমি পার্সে রেখে দিতাম। এখানকার বিরিয়ানি 632 টাকা, আমাদের দেশের বিরিয়ানি কত নেয়? 300 কত একটা নেয়। বিশ্বজিৎ দেবো ফ্লাইট